স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে রাত ১১টার দিকে গণমাধ্যমকে সিদ্ধান্ত জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই জুলাই গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে। সবশেষ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পর আবারও আলোচনায় আওয়ামী নিষিদ্ধ প্রসঙ্গ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত ৩ দিন ধরে জোরালো হয় ছাত্র জনতার রাজপথের আন্দোলন। শাহবাগে চলে গণজমায়েত। এমন পরিস্থিতিতে রোববার রাতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিবৃতি পাঠ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তিনি আরো জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন আন্দোলনরত ছাত্র জনতারা। রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আনন্দ মিছিল করেন আন্দোলনকারীরা। আর এ সময় আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন তারা। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। প্রিয় ভাইরা, দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৌমিক, কিছুক্ষণ আগেই আপনি দেখিয়েছিলেন সেখানে উল্লাস চলছে। শাহবাগে আন্দোলনকারীরা কি এখনো উল্লাস করছে কিনা জানাবেন, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পর এখনো পর্যন্ত তাদের প্রতিক্রিয়া কি? জি নাফিসা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ মোড়ে। তারা কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু উচ্ছ্বসিত জনতা এখন পর্যন্ত কিন্তু এখানে আনন্দ মিছিল করছেন এবং আনন্দ সমাবেশ করছেন, এবং এখন পর্যন্ত কিন্তু শাহবাগ মোড় বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত। আপনি জানেন যে গত ৯ মে রাত 10টা থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি ওঠে তা কিন্তু আজ রাত 10টা নাগাদ সময়ে কিন্তু ইতিবাচক ফলাফলের মুখ দেখে, এবং উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক যে কার্যক্রম এবং তাদের যে সাইবার অ্যাক্টিভিটি সবকিছু কিন্তু নিষিদ্ধ করা হয়, এবং তাতে বলা হয় যে আওয়ামী লীগের এবং জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্রটা কিন্তু আগামী 30 দিনের মধ্যে ঘোষণা করা হবে, এমনটি কিন্তু বলা হয়। এবং আরেকটি বিষয় বলা হয় যে এখন থেকে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে কোনো ধরনের আইনি পদক্ষেপ নিতে পারবেন, এই বিষয়ে কিন্তু যে আইন সংশোধনী হয়। তো আমরা এতক্ষণ ছিলাম ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জনতা ছিল, তারা আনন্দ উল্লাস করছিল। সেখান থেকে এখন কিন্তু
বর্তমানে তারা শাহবাগে এসেছেন, জড়ো হয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা এখন পর্যন্ত দিচ্ছেন। তারা তাদের স্লোগানের মধ্যে বলতে চাচ্ছেন যে শুধুমাত্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাই শেষ নয়, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা জুলাই গণঅভ্যুত্থান সহ বিভিন্ন পিলখানা হত্যাকাণ্ড এবং বিভিন্ন গুম খুনের সাথে জড়িত ছিলেন সকলের বিচার যেন নিশ্চিত করা হয়, তারা এটি বলছেন। এবং আওয়ামী লীগকে পুরোপুরি যেন দেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলা যায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তারা আহ্বান জানাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে এখনো তারা এখানে অবস্থান করবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই নাগরিক পার্টির যে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে তিনি এখানে বক্তব্য দিবেন এবং তাদের আন্দোলন সম্পর্কে তারা কিন্তু এখানে জানাবেন। তো নাফিসা, শাহবাগ মোড়ে এখন পর্যন্ত জনতা এখান থেকে যায়নি, জনতা এখন পর্যন্ত জনতা এখানে আছে। হাসনাত আব্দুল্লাহ আসবে, এখানে বক্তব্য দেওয়ার পরে পরবর্তীতে সিদ্ধান্ত হবে তারা এখানে অবস্থান করবেন, তাদের কোনো কর্মসূচি আছে নাকি এ পর্যন্ত শেষ। নাফিসা, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌমিক, ধন্যবাদ আপনাকে। এবার ভারত পাকিস্তান সংঘাতের খবর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উভয় দেশ পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি। ট্রাম্পের এই ঘোষণার পর যুদ্ধবিরতির কথা জানিয়েছে ইসলামাবাদ এবং দিল্লি। এদিকে দুদেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন সাধারণ মানুষ। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তানও। কাশ্মীর নিয়ে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান। তবে প্রথম এই খবর ছড়িয়ে পড়ে মার্কিন প্রেসিডেন্টের টুইটে। আনন্দ প্রকাশ করে যুদ্ধবিরতির কথা জানান ট্রাম্প। মূলত কয়েকদিন ধরেই কূটনৈতিক তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের 48 ঘন্টার জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। এর পরপরই ভারতের পররাষ্ট্র সচিব জানান পাকিস্তান এবং নয়াদিল্লির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তান থেকে বার্তা পেয়েছি, উভয় পক্ষ সম্মত হয় যে আজ ভারতীয় সময় বিকেল 5টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে। পরে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারো। To resort to any escalating move. However, in case of any escalating move by the Indian side, we will respond very strongly. ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আনন্দ ছড়িয়ে পড়েছে জম্মু কাশ্মীরে। অন্যদিকে করাচি জুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এরই মধ্যে সব ধরনের ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা। স্বাভাবিক হতে শুরু করেছে বিমান চলাচল। মাসুদ রানা, নিউজ 24। পাক ভারত যুদ্ধবিরতিকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বলেন, এর মধ্য দিয়ে আপাতত সংঘাতের পরিস্থিতি এড়ালো দুদেশ। কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদও দিয়েছেন তিনি। 1.6 বিলিয়ন রুপিস পার ডে খরচ হয়েছে ইতিমধ্যে। পাকিস্তানে হয়েছে 3.7 বিলিয়ন রুপিস পার ডে। এটা তো কোনোভাবেই সম্ভব না যেই অর্থনীতির কাঠামো আর যেই বিশ্বায়নের কাঠামোর মধ্যে আছে, যার জন্য একটা প্রচন্ড পজিটিভ এলিমেন্ট। আমরা আশা করব যারা কি বলে বাইরে, যে তারা মূল যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করবে এবং যতক্ষণ না হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তবে কোনো সন্দেহ নেই বড় একটা পজিটিভ স্টেপ এই সিজফায়ারটা। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার রাতে শ্রীনগরের বাসিন্দাদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারত শাসিত কাশ্মীরের রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। আর এরই মধ্যে শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ইমিগ্রেশন সমস্যা ও সমাধানের লক্ষ্যে ইতালির পার্লামেন্টে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় উঠে আসে ইতালিতে ভুক্তভোগী বাংলাদেশিদের কথা ও দেশে অবস্থানরত ইতালিতে যেতে প্রত্যাশীদের ভোগান্তি।
বৈধ পথে ইতালি এসেও অনিয়মিত হওয়া এবং স্টে পারমিট কমিশন সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয় এই সেমিনারে। আলোচনায় ইতালির স্বনামধন্য ইমিগ্রেশন বিষয়ক অ্যাডভোকেট ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। আবার সানাতুরিয়া যে ব্লক হয়ে রয়েছে, পুলিশি যেমন যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ব্যাপারে আলাপ হয়েছে, এগুলা যে কেন মালিক পাচ্ছে না তাদের ব্যাপারেও কিছু আলাপ হয়েছে, এগুলা সোলবারে কিভাবে করবে তাদের এই জন্য এই মিটিংটা হয়েছে। সুখী সম্পর্ক, সুখী মুহূর্ত, সুখী শিশু, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মালদ্বীপে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানী মালের জুমুরিয়া পার্কে আয়োজন করা হয় শিশুদের জন্য উৎসব মুখর বিভিন্ন অনুষ্ঠানমালার। এতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী শিশুরাও অংশগ্রহণ করেন। জাতীয় শিশু দিবসে মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুজ্জু দেশটির সকল শিশু এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। ভোট বাক্স প্রদানে নির্বাচনী সমঝোতা তৈরির কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এমন মন্তব্য করেছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চৌকিতের একটি কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আয়োজিত শ্রমিক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি। এছাড়া আগামী নির্বাচনে প্রবাসীরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গেও একাধিকবার বসেছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম বিওয়াইসিকে 38 রানে হারিয়ে শিরোপা জিতেছে টিম বরিশাল কিংস। শুক্রবার অনুষ্ঠিত হয় বাহরাইনের সিত্তা স্ট্রাইকার আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন বাহরাইন ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ইউথ ক্লাবের সভাপতি ও প্রবাসী বাংলাদেশের নেতৃবৃন্দ। সৌদি আরবের রিয়াদের চাঁদপুর সদর উপজেলা বিএনপির নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হারুনুর রশিদকে সভাপতি, রিপন খানকে সাধারণ সম্পাদক করে 51 জন বিশিষ্ট চাঁদপুর সদর উপজেলা বিএনপির নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রবাসের সংবাদে আরও একবার স্বাগত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না। হাসিনা পালালেও প্রেতাত্মারা এখনও আছে জানিয়ে তাদের প্রতিহত করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। চট্টগ্রামের তারুণ্যের সমাবেশ থেকে এসব কথা বলেছেন তিনি। চট্টগ্রাম থেকে বাকিটা জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। তরুণ ভোটারদের কাছে টানতে বিএনপির 3 অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই তারুণ্যের সমাবেশ। তীব্র রোদ উপেক্ষা করে পোলো গ্রাউন্ড মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। জনসমুদ্রে পরিণত হয় পুরো ময়দান। সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করে ক্রিকেটার তামিম ইকবালের উপস্থিতি। রাজনীতিতে আসছেন কিনা সেটি স্পষ্ট না করলেও জানান বিএনপির সাথে সখ্যতার কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাকচুয়ালি এত ভালোবাসা দেখে আমি ভেরি হ্যাপি, আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও সামনে দেখা হবে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, যে কোনোভাবে অক্ষুণ্ণ রাখতে হবে জাতীয় ঐক্য। গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিষয়ে দলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বিএনপি মহাসচিব। দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু হয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দুর্ভাগ্যের কথা, এই সরকার পাঠ্যপুস্তকে নামগুলো তুলেছে, তখন সাইদের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। মুখের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু যখন ওয়াসিরের নাম আমরা দেখিনি সেখানে আমরা দুঃখিত হয়েছি। চট্টগ্রামের পর 16 মে খুলনায়, 23 মে বগুড়ায় এবং 27 মে ঢাকায় এই তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে 2023 সালে সারা দেশের তারুণ্যের সমাবেশ করে বিএনপির 3 সংগঠন, যার ফল হাতে নাতে আসে জুলাই অভ্যুত্থানে। আবারও সেই তারুণ্যের কাছে ফিরল বিএনপি, যারা নির্ধারণ করবে কেমন হবে আগামীর বাংলাদেশ। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, চট্টগ্রাম। বিভিন্ন সময়ে যারা সংবিধান লঙ্ঘন করেছেন তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আরও বলেন, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপি সব ধরনের সহযোগিতা করছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি বারবারই সরকারের কাছে রোডম্যাপ জানতে চেয়েছে, কিন্তু এখনও তা ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় ইস্যুকে সামনে এনে যেসব বিশৃঙ্খলা ও অপকর্ম করা হয়েছে সেগুলোর তদন্তে সর্বধর্মীয় তদন্ত কমিটি গঠন করার দাবিও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান ছিল তাদের আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোন রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশান 2 নম্বরে ছোট ভাইয়ের বাসায় যান তিনি। সেখানে তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেবেন। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলো আপ করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেছেন, ভোগান্তি না হয় এমন জায়গাতেই আন্দোলন করলে ভালো হয়। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ধরে রাখতে 15 বছর দমন, পীড়ন, বর্বরতার নজির গড়েছিল আওয়ামী লীগ সরকার। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে এখন মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনভোগান্তির বিষয়ে মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিত। দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সোমবার প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তথ্য জানিয়েছে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। সংবাদে আবারও স্বাগত। পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান সংগঠনের নেতারা। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সকল নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারবে এমন জাতীয় সনদ তৈরির কাজ করছেন তারা। রাষ্ট্র সংস্কারের চলমান উদ্যোগের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন। বৈঠকে ইউপিডিএফ নেতারা অভিযোগ করেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও পার্বত্য জনগোষ্ঠীর উপর দমন নিপীড়ন বন্ধ হয়নি। বিভিন্ন রকম সংস্কার কমিশনের যে সমস্ত প্রস্তাব আপনাদের কাছে দেওয়া হয়েছে, তার লক্ষ্য হচ্ছে আমরা যেন সকলে মিলে, সকল ধরনের মত মিলে আমরা
একটি সুনির্দিষ্ট পথ তৈরি করতে পারি। 19 এবং 20 এপ্রিল রাঙামাটি এবং খাগড়াছড়িতে যে এই ঘটনা ঘটেছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা কখনো প্রত্যাশিত ছিল না। রাঙামাটি খাগড়াছড়ি ঘটনার পর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি আজ পর্যন্ত রিপোর্ট প্রকাশ করে নিয়ে জানতে পারেনি। এখনো পর্যন্ত যে অবস্থা রয়েছে পার্বত্য চট্টগ্রামে, সেক্ষেত্রে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, এর প্রতি আমরা কিছুটা হতাশা ব্যক্ত করতে পারি। বৈঠক শেষে সংগঠনটির নেতা মাইকেল চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন স্বায়ত্তশাসন। বলেন, সংবিধানের মধ্যে থেকেই তা নিশ্চিত করা সম্ভব। চারটা স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাবনা তারা এনেছে, কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি করেছিলাম। সেটা যেন সংবিধানে উত্থাপন করা হয়, সংবিধানে যেন লিখিতভাবে সেটা স্থান পায়। দেশে যদি চারটা স্বায়ত্তশাসিত অঞ্চল হতে পারে, তাহলে পার্বত্য চট্টগ্রাম কেন নয়, 5টা কেন নয়? একই ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে গণফোরামও দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন করার তাগিদ দিয়ে দলটির নেতারা জানান, নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন বা পরিবর্তন করবে, এটি জনগণের আকাঙ্ক্ষা। দলটি মনে করে সংবিধান সংস্কার করা যেতে পারে, কিন্তু পুনর্লিখনের প্রয়োজন নেই। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 প্রবাসী সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।